হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 7-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এর অঙ্কের যে সেট নাম্বার 7 আছে, এটা বিষ্ণুপুর স্যার রমেশ ইনস্টিটিউশন, বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয় এর এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো এর আগের যে স্কুলগুলো আছে তার সমস্ত অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখতে চাইলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকেও দেখতে পারো। আর শুরুতে বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই ফলো করবে এবং লাইক করবে। তো এক দিকে আছে 1 বছরের 1/4 সমান কত মাস। তাহলে 1 বছরকে আগে মাসে পরিণত করে নিতে হবে। তাহলে 1 বছর সমান 12 মাস, আর 12 মাসের 1/4 সমান 12 ইন্টু 1/4 মাস। 3 × 4 = 12 সমান 3 মাস। এরপরে 1/2 দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং সংখ্যা দুটির গসাগু 13 হলে সংখ্যা দুটি কী কী? তাহলে একটা সংখ্যাকে 5x আর একটা সংখ্যাকে 7x ধরে নেব। তো মনে করি সংখ্যা দুটি 5x ও 7x এদের গসাগু 7x আর 5x 7x গসাগু হবে x, আর x সমান বলা আছে 13। অতএব 5x সমান 5 × 13 = 5 × 13 = 65, ও 7x সমান 7 × 13 = 7 × 13 = 91। অতএব সংখ্যা দুটি 65 ও 91। এরপরে 3 দাগে আছে কোনো জায়গার তাপমাত্রা 12 ডিগ্রি সেন্টিগ্রেড প্রতি ঘন্টায় 8 ঘন্টা পরে সেখানকার তাপমাত্রা -4 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, সেখানে প্রতি ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা কমেছে? তাহলে এখানে 12 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ছিল, কমতে কমতে 8 ঘন্টা পরে তাপমাত্রা হলো -4 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 8 ঘন্টায় তাপমাত্রা কমলো, 8 ঘন্টায় তাপমাত্রা কমলো সমান 12 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, বিয়োগ করতে হবে -4 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এটা হলো 12 মাইনাসে প্লাস 4 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 16 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা 8 ঘন্টায় কমেছে। 1 ঘন্টায় তাপমাত্রা কমে সমান 16 ডিগ্রি সেন্টিগ্রেড বাই 8, কাটাকুটি করলে 8 × 2 = 16, তাহলে 2 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখানে কি আছে? সেখানে প্রতি ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা কমেছে? অতএব সেখানে প্রতি ঘন্টায় 2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমেছে। -1 এর ঠিক আগের পূর্ণ সংখ্যা এবং ঠিক পরের পূর্ণ সংখ্যা কত? -1 এর ঠিক আগের পূর্ণ সংখ্যা, -1 এর ঠিক পরের পূর্ণ সংখ্যা। তাহলে -1 এর আগে আছে আর একটা সংখ্যা কম, -1 থেকে আবার একটা সংখ্যা কম। আমরা এভাবে লিখতে পারি -1, তার থেকে একটা সংখ্যা কম বলে 1 বিয়োগ করলাম, তাহলে -1 - 1 মিলে -2 হলো। আর -1 এর
পরের পূর্ণ সংখ্যা, পরের সংখ্যা পেতে গেলে 1 যোগ করতে হয়, তাহলে 1 যোগ করলাম, যোগ করলে পাচ্ছি 0। তাহলে -1 আগের পূর্ণ সংখ্যা -2 আর এর পরের পূর্ণ সংখ্যা হচ্ছে 0। সংখ্যা রেখা থেকে মান নির্ণয় করো, +6 -9 এটা সমান কত? তো এখানে সংখ্যা রেখা আঁকার জন্য আগে প্রথমে আচ্ছা এখানে 1 এর 5 সংখ্যাটা লিখে নিই, +6 -9 এটা সমান ফাঁকা ঘরে সংখ্যা বসাতে হবে। তাহলে এখানে একটা এই সংখ্যা রেখা এঁকে নিচ্ছি, আর প্রত্যেক 1 সেন্টিমিটার পর পর 1 2 3 এটা 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। প্রথমে আছে +6, তাহলে 0 থেকে শুরু করে ডান দিকে 6 ঘর যেতে হবে। এখানে 0 আর 6 ঘর এই পর্যন্ত, তো এটা হলো +6। তারপরে -9, তারপরে +9, তাহলে এখান থেকে আবার 9 ঘর ডান দিকে, 1 2 3 4 5 6 7 8 9 এই পর্যন্ত। এটা হলো +9 বা একে বলা যায় -9। এখন শুরু হয়েছিল এই 0 থেকে, শেষ হলো এসে 15-তে। তাহলে রেজাল্ট হচ্ছে বা উত্তর হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এটা হলো +15। তো এখানে হবে +15, তাহলে +6 -9 = +15। তারপরে আছে 3^5, এখানে প্রশ্ন চিহ্ন দেওয়া আছে 5^3। 3^5 আছে, 5^3 আছে, অর্থাৎ এই সংখ্যা দুটো সমান নাকি এই দিকটা বড় নাকি এই দিকটা বড় সেটা বলতে হবে। তাহলে 3^5 যেটা আছে, 3^5 সমান 3 × 3 × 3 × 3 × 3, 3 3 9, 3 9 27, 3 3 9, তাহলে 27 এবং 9 গুণ করতে হবে, 7 9 63 3, 7 9 63 3 হাতে 6, 9 2 18, 19 20 21 22 23 24। তাহলে এটা হলো, এটা = 243, আর 5^3 যেটা আছে = 5 × 5 × 5 = 5 5 25, আর 5 25 125। তাহলে এটা বেশি 243 আর এটা 125, তাহলে এখানে গ্রেটার দ্যান চিহ্ন বসবে। তাহলে সঠিক উত্তরটি লেখো, এখানে 5 ভাজক 0, 15 ভাজক 0 = এখানে ফাঁকা ঘর দেওয়া আছে, 15 ভাজক 0
তাহলে আমরা জানি যে শূন্য দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায় না, আর যদি আমরা জোর করে ভাগ চিহ্ন দিয়ে লিখি এটা হবে অসংজ্ঞাত, অর্থাৎ এর মান বের করা যায় না। তারপরে আছে, এটা হয়ে গেল। আচ্ছা, 8 আছে সরল করো, এটা সরল করতে হবে। একের 8, এখানে 10 10কে 100 এবং এখানে 3 আছে, তাহলে 103 বাই 10 ইন্টু 3 6 18 আর 4 19 20 21 22, তাহলে 22-এর 3 ইন্টু 4 বাই 10, এটা 11, তাহলে 11 2 22 আর 2, এখানে 10 কাটলে 5, তাহলে নিচে 3 5 15 আর উপরে আছে 103 এবং এখানে 4, তাহলে 4 এবং 103 গুণ করলে 412, তো 15 দিয়ে 412কে ভাগ করতে হবে। 15 2 30, 2 নামালাম, 7 15 105, 5 আর 7 দিলে 12, তাহলে এটা হলো 27 পূর্ণ 5-এর 7, 7-এর 15। এরপরে 11তে আছে, এটা 9 দাগে আছে সত্য ও মিথ্যা লেখো প্রদত্ত চিত্র দুটির পরিসীমা পরস্পর সমান। তো প্রথম এই চিত্রটা দেখি, এর পরিসীমা, এটা একটা আয়তাকার চিত্র, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এর পরিসীমা হবে, বা এই 4টে সংখ্যা যোগ করলে যত বেরোবে 4টে বাহুর দৈর্ঘ্য তত হবে এর পরিসীমা। তাহলে প্রথম চিত্রের পরিসীমা সমান, এখানে 8 প্লাস 6 প্লাস 8 প্লাস 6 সেমি, তাহলে 8 আর 6 14, 8 আর 6 14, 14 2 28, এটা হলো 28 সেন্টিমিটার। আর পাশে যে ছবিটা আছে, অর্থাৎ দ্বিতীয় চিত্রের পরিসীমা সমান ফার্স্ট ব্র্যাকেট, এখানে এটা 2 নম্বর চিত্র, এটা 7.5 3 3 7.5 এবং 7 যোগ করতে হবে, তাহলে 7.5 প্লাস 3 প্লাস 3 প্লাস 7.5 প্লাস 7 সেমি, তো এই 7.5 এবং 7.5, তাহলে হয়ে গেল 15, 15 আর 3 3 6, তাহলে 21, 21 আর 7 28, 28 সেমি, তাহলে এটাও 28 সেমি ছিল, এটাও 28 সেমি বেরিয়েছে। দুটি চিত্রের পরিসীমা সমান, তাহলে এরপরে আছে 2 দাগ, যে কোনো 4টি প্রশ্ন উত্তর দাও। একটি বন্যাত্রাণ শিবিরে 400 জনের 190 দিনের খাবার মজুত আছে, 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেলেন, যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্য তাদের আর কতদিন চলবে। তাহলে এখানে এই অঙ্কগুলো সাধারণত গণিতের ভাষায় সমস্যাটি হলো লিখে তারপরে ত্রৈরাশিক পদ্ধতিতে করতে হয়। তাহলে এটা হলো 2 এর 1। গণিতের ভাষায় সমস্যাটি হলো তাহলে এখানে লোক সংখ্যা, এটা জন দিয়ে, আর সময়টা হচ্ছে দিনে,
তাহলে প্রথম লোক সংখ্যা 4000 জন, 4000 জন, আর 190 দিনের খাবার মজুদ ছিল 30 দিন পর, তাহলে 190 থেকে 30 দিন বিয়োগ করতে হবে, তাহলে থাকছে 160 দিন। তাহলে 160 দিন চলতো, কিন্তু 800 জন অন্যত্রে চলে গেছে, তাহলে 4000 থেকে 800 বিয়োগ করতে হবে, তাহলে এটা হবে 3200। তো এদের কতদিন চলবে সেটা বের করতে হবে, তাহলে এটা এক্স ধরলাম। তাহলে লোক সংখ্যার সাথে সময়ের আমরা জানি ব্যস্ত সম্পর্ক, কারণ লোক যদি বেশি হয় অবশিষ্ট খাবার তাদের কম দিন চলবে, আবার লোক যদি কম হয় তাহলে অবশিষ্ট খাবার বেশি দিন চলবে, অর্থাৎ লোক সংখ্যার সাথে সময়ের বিপরীত বা ব্যস্ত সম্পর্ক। লোক সংখ্যার সাথে সময়ের বিপরীত সম্পর্ক, অতএব বা সুতরাং সমানুপাতটি হলো এখানে 4000:3200, তাহলে এটা যেমন এটা উল্টে নিতে হবে, এটা সোজা করে নিয়েছি, এটা উল্টে নেব, অর্থাৎ x:160। তাহলে পেলাম 4000/3200 সমান x/160। এখন বজ্রগুণ করলে পাই 3000। আচ্ছা, এখান থেকে কাটাকুটি করি আগে, তাহলে 4 এখানে যদি 8 দিয়ে কাটি, 5 × 8 = 40, 4 × 8 = 32, তাহলে পেলাম 5/4 সমান x/160। বজ্রগুণ করলে পাই 4x সমান x × 160। এখান থেকে পাই x = না, এখানে 5 × 160, তাহলে x = 5 × 160, আর তার নিচে 4 দিতে হবে, তাহলে 4 × 4 = 16, 40 হলো, 4 × 5 = 20, অর্থাৎ 200। তো অতএব এখানে আছে কি, এখানে যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের আর কতদিন চলবে, তাহলে যারা রয়ে গেলেন তাদের অবশিষ্ট খাদ্যে আর 200 দিন চলবে। আমি উত্তরটা লিখলাম না, তোমরা লিখে নিও। এরপরে 2-এর দাগ। 2 দাগে আছে কোনো সম্পত্তির মোট পরিমাণের 9/10 মূল্য 6573 টাকা এবং ওই সম্পত্তির মোট 1/2 মূল্য কত। তাহলে এটাও একই রকমের গণিতের ভাষায় সমস্যাটি হলো এখানে সম্পত্তির অংশ আর এখানে মূল্যটা অবশ্য টাকাতে। তাহলে প্রথম সম্পত্তির অংশ 9/10, যার মূল্য 6543 টাকা, তারপরে 1/2 বলা আছে, এর মূল্য আমাকে বের করতে হবে। তাহলে এখানে x ধরি, তো সম্পত্তির অংশ বেশি হলে মূল্য বেশি হবে, সম্পত্তির অংশ কম হলে মূল্য কম হবে, তাহলে এটা সরল সম্পর্ক। সম্পত্তির অংশের সাথে মূল্যের সম্পত্তির অংশের সাথে সম্পত্তির মূল্য সরল সমানুপাতে আছে। সুতরাং সমানুপাতটি হলো এখানে 9/10 সমানুপাতি 1/2, 6543 সমানুপাতি x। তাহলে বাই দিয়ে লিখলে 9/10/1/2 সমান 6543, তার নিচে x, বজ্রগুণ করলে পাই 9/10, তার সাথে x গুণ, তাহলে 9x/10 সমান এর সাথে 1/2 গুণ, তাহলে 6543 × 1/2
এখান থেকে লেখা যায় এক্স সমান 6543 ইন্টু 1/2, আর 9-এর 10টা বাদিকে নিয়ে আসলে এটা 10-এর 9 লিখব। তো 6543 এটা 9 দিয়ে ভাগ করার চেষ্টা করি। 7 নং 63, 2 4, 9 2 18, 8 আর 6 দিলে 14, 3 7 নং 63, 7 2 7, আর 2 দিয়ে 10 কাটলে 5 হলো, সমান 7 2 7, তাকে 5 দিয়ে গুণ, 5 7 35-এর 5 হাতে 3, 5 2 10, 10 আর 3 13, এখানে 10 আর 3 13, হাতে 1, 5 7 35 আর 1 36। তাহলে অতএব এখানে এটা টাকা ছিল, তাহলে এখানে 1-এর 2 অংশের সম্পত্তির মূল্য 3635 টাকা। উত্তরটা তোমরা লিখবে। এরপরে 2-এর 3। দুয়ের 3-এ আছে, এক ব্যক্তি তার অবসর গ্রহণের সময় এককালীন 1,96,150 টাকা পেলেন। তিনি 20,000 টাকা বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করলেন এবং বাকি টাকা তিনি স্ত্রী পুত্র কন্যার মধ্যে 5:4:4 অনুপাতে ভাগ করে দিলেন। তিনি কাকে কত টাকা দিলেন? তো প্রথমে এই টাকা থেকে 20,000 টাকা বিয়োগ করতে হবে। বিয়োগ করার পরে যে টাকাটা থাকবে সেই টাকাকে 5:4:4 অনুপাতে ভাগ করতে হবে। তাহলে এখানে লিখে নেব যে গ্রন্থাগারে 20,000 টাকা গ্রন্থাগারে দান করার পরে তার কাছে অবশিষ্ট টাকা থাকে। কুড়ি হাজার টাকা গ্রন্থাগারে দান করার পর তার কাছে অবশিষ্ট টাকা থাকে সমান 1,96,150 মাইনাস 20,000 টাকা সমান 1,76,150 টাকা। তাহলে এই টাকাটা ভাগ হবে 5:4:4 অনুপাতে। তাহলে এটা আছে স্ত্রী পুত্র ও কন্যার, স্ত্রী পুত্র ও কন্যার টাকার অনুপাত সমান 5:4:4। অতএব স্ত্রীর টাকার পরিমাণ সমান 1,76,150 ইন্টু স্ত্রীর ক্ষেত্রে 5 আছে এবং 5 4 4 যোগ করলে 4 4 8, 8 5 13। তো এখন 1,76,150-কে 13 দিয়ে ভাগ করতে হবে। 13 1,76,150, তাহলে 13 1 13, এখানে বিয়োগ করে হলো 4, 6 নামালাম, 3 13 39, এটা হলো 7, তারপরে 1 নামালাম, 6 5 13 65, 6 আর 5 আর 6 দিলে 11 হয়, হাতে 1, তারপরে 5 নামালাম, 5 13 65, একটা শূন্য আছে, শূন্যটা এই হলো। তাহলে এখানে হচ্ছে 1 3 5 5 0 টাকা। তো 5 দিয়ে গুণ করতে হবে, 5 0 0, 5 5 25-এর 5, হাতে 2, 5 5 25, হাতে 2 ছিল, 27 7, হাতে আবার 2, 3 5 15 আর 2 17 7, হাতে 1, 5 1 5 আর 6। তাহলে এটা হচ্ছে 67,750 টাকা স্ত্রী পাচ্ছেন। এরপরে স্ত্রীর পরে আছে পুত্র টাকার পরিমাণ
পুত্রের টাকার পরিমাণ সমান 1,76,150 ইন্টু 4/13 টাকা। কাটাকুটি করলে এখানে হবে 1,3,5,5,0 টাকা, তাহলে 4 শূন্য শূন্য, 4 5 20, শূন্য হাতে 2, 4 5 20 আর 2 22, 2 হাতে 2, 3 4 12 আর 2 14, 4 হাতে 1, 4 1 4 1 5, তাহলে 54,200 টাকা। তাহলে পুত্রের টাকার পরিমাণ, তাহলে এখানে পুত্র কেবল লিখব না, কন্যা ও পুত্রে একই পরিমাণ টাকা হবে। তাহলে কন্যা ও পুত্রের টাকার পরিমাণ, কন্যা ও পুত্রের প্রত্যেকের টাকার পরিমাণ 54,200 টাকা করে, আর এটা স্ত্রীর টাকা। তাহলে এটা হলো উত্তর। এরপরে 2 এর 4। 2 এর 4 আছে 240 মিলিলিটার ডেটল জলে জল ও ডেটলের আয়তনের অনুপাত 1:3। এর সঙ্গে আরও 60 মিলিলিটার ডেটল, এই 60 মিলিলিটার জল মেশালে জল ও ডেটলের আয়তনের অনুপাত কত? তাহলে এই যে 240 মিলিলিটার ডেটল জল আছে, এখানে কতটা জল আছে এবং কতটা ডেটল আছে প্রথমে বের করে নিতে হবে। তারপরে জলের সঙ্গে আরও 60 মিলিলিটার যোগ করে নতুন অনুপাত বের করতে হবে। তাহলে এখানে লিখব জল ও ডেটলের আয়তনের অনুপাত 1:3। জল ও ডেটলের আয়তনের অনুপাত = 1:3। তাহলে 240 মিলিলিটার জলের পরিমাণ, 240 মিলিলিটারে জলের পরিমাণ সমান 240 ইন্টু, এটা জল আছে 1, ডেটল আছে 3, তাহলে 1/1 আর 3 4 মিলিলিটার। তাহলে জলের পরিমাণ 4 ছক 24, 60 সমান 60 মিলিলিটার। ও ডেটলের পরিমাণ সমান ব্র্যাকেট দিয়ে 240 ইন্টু 1 এর 4 জায়গাতে 3 এর 4 লিখব, মিলিলিটার। 318 অর্থাৎ 180 মিলিলিটার। তো এখন এখানে এই যে মিশ্রণটা আছে, এই মিশ্রণে আরও 60 মিলিলিটার জল মেশাচ্ছে। তাহলে এখন জলের নতুন পরিমাণ বের করতে হবে। আরও 60 মিলিলিটার জল মেশালে জলের পরিমাণ হবে বা জলের পরিমাণ হয় সমান, তাহলে জলের আগের পরিমাণ ছিল 60 মিলিলিটার, তার সাথে আর 60 মিলিলিটার যোগ করা হলো, সমান 120 মিলিলিটার। তাহলে নতুন মিশ্রণে জল ইস্টু ডেটল, জল আছে 120 আর ডেটল আছে 180। তাহলে প্রথমে যদি 60 দিয়ে ভাগ করলে 2:3। এটা ছিল 5 দাগ। এরপরে 4 দাগটা করতে হবে। 4 দাগটি স্কিপ করে গেছি। তো 4 দাগে আছে, দেখো, দুটি বাড়ির দামের অনুপাত 4:3 এবং দ্বিতীয় বাড়িটির দাম 4,20,000 টাকা হলে প্রথম বাড়িটির দাম কত? প্রথম বাড়িটির দাম
1000 টাকা বেশি হতো যদি, তবে তাদের দামের অনুপাত কত হতো? তাহলে প্রথম বাড়ির দাম আগে প্রথম বের করে নিতে হবে। তাহলে প্রথম বাড়ির দাম যদি x টাকা ধরি, তাহলে x এবং এই 4,20,000 এই দুইয়ের অনুপাত 4:3 অনুপাতের সাথে সমান হওয়ার কথা। সেখান থেকে x এর মান বের করবো, অর্থাৎ প্রথম বাড়ির দাম বেরোবে। তাহলে এখানে প্রথম বাড়ির দাম x টাকা ধরে নিই। মনে করি প্রথম বাড়ির দাম সমান x টাকা। তাহলে প্রশ্নানুসারে প্রথম বাড়ির দাম আছে x টাকা এবং দ্বিতীয় বাড়ির দাম আছে 4,20,000 টাকা। এটা সমান 4/3। বজ্রগুণ করলে 3x সমান 4 × 4,20,000। এখান থেকে পাই x সমান 4 × 4,20,000 আর নিচে আসবে 3। 4 × 4,20,000, তাহলে 3 × 14 = 42। তাহলে 4 × 14 = 56। 5, 6, 0, 0, 0, 0 টাকা। তাহলে এটা ছিল প্রথম বাড়ির দাম, এটা 5,60,000 টাকা। অতএব প্রথম বাড়ির দাম 5,60,000 টাকা। তারপরে এখানে আছে যে প্রথম বাড়ির দাম আরও 70,000 টাকা বেশি হলে নতুন অনুপাত কি হবে? তাহলে প্রথম বাড়ির দাম আরও 70,000 টাকা বেশি হলে প্রথম বাড়ির দাম হয় সমান 5,60,000 প্লাস এদিকে আছে 70,000। তো এটা সমান 6 আর 7 13, 3 হাতে 1, 6, অর্থাৎ 6,30,000 টাকা। এরপরে দুটি বাড়ির দামের অনুপাত বের করতে হবে। দুটি বাড়ির দামের নতুন অনুপাত। নতুন অনুপাত হবে সমান দিলাম, প্রথম বাড়ির দাম 6,30,000 টাকা আর দ্বিতীয় বাড়ির দাম ছিল 4,20,000 টাকা। তাহলে 63:42 যদি 21 দিয়ে ভাগ করি, 3 21 63 আর 21 2 42, তাহলে কি হলো? তাহলে দুটি বাড়ির দামের নতুন অনুপাত 3:2। এখন 3 দাগে আছে সরল, এটাকে সরল করতে হবে আর এটাকে সরল করতে হবে। তো 4 উপর নিচে আছে, পাওয়ার উপর নিচে অর্থাৎ ভাগের সম্পর্ক। পাওয়ারে 5 এবং পাওয়ারে 4, তাহলে পাওয়ার হবে 5 - 4। এ উপর নিচে আছে, তাহলে এর পাওয়ারে 3, এখানে 5, তাহলে 3 - 5 হবে এবং বি এর পাওয়ারে 3 - 5 হবে। এর পাওয়ারে 3 - 5 আর বি এর পাওয়ারে, আচ্ছা এটা ছিল a কিউব, a⁴, তাহলে এটা হবে 8 - 5 আর এটা বি কিউব, b⁵, এটা স্কোয়ার ছিল, তাহলে এটা হলো বি কিউব, তাহলে 3 - 2 এই হলো। তো সমান 4 পাওয়ারে 1
ইন্টু এ 8 মাইনাস 5 তাহলে হলো 3 ইন্টু বি 3 মাইনাস 2 হলো 1, তাহলে এটা হচ্ছে 4 এ কিউব বি। 3 একের অথবা এখানে আছে 25 স্কোয়ার ইন্টু 25 টু দি পাওয়ার 5 বাই 5 টু দি পাওয়ার 10, তাহলে 25কে যদি উৎপাদকে ভাঙা যায় 5 5 অর্থাৎ দুখানা 5 পাবো, তাহলে এটা 5 স্কোয়ার লিখলাম আর তার স্কোয়ার আছে ইন্টু 25কে 5 স্কোয়ার লিখলাম পাওয়ারে 5 আছে নিচে 5 টু দি পাওয়ার 10 সমান 5 টু দি পাওয়ার 2 দুগুণ 4 ইন্টু 5 টু দি পাওয়ার 5 দুগুণ 10 বাই 5 টু দি পাওয়ার 10 সমান 5 টু দি পাওয়ার যেহেতু গুণ করছি তাহলে 4 প্লাস 10 আর নিচে হবে 5 টু দি পাওয়ার 10, তো 5 টু দি পাওয়ার যোগ করে হলো 14 বাই 5 টু দি পাওয়ার 10 সমান 5 টু দি পাওয়ার 14 মাইনাস 10 সমান 5 টু দি পাওয়ার 4 সমান 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5, 5 5 25, 5 25 সমান 125, 5 125 সমান 625, তাহলে এটা 625 হবে। একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে x প্লাস 4 সেমি, 2x প্লাস 1 সেমি এবং 4x মাইনাস 8 সেমি, এই ত্রিভুজের পরিসীমা কত? পরিসীমা বের করার ক্ষেত্রে তিনটি বাহু যোগ করতে হবে, তাহলে পরিসীমা বেরোবে। তো এটা ছিল 3/2, তাহলে এখানে লিখব পরিসীমা সমান ফার্স্ট ব্র্যাকেট দিলাম, প্রথমটা আছে x প্লাস 4 প্লাস তারপরটা আছে 2x প্লাস 1 প্লাস তারপরটা আছে 4x মাইনাস 8 এত সেন্টিমিটার সমান x 2x আর 4x, x আর 2x হলো 3x, 3x আর 4x হলো 7x প্লাস 4 প্লাস 1 প্লাস 5 মাইনাস 8 প্লাস 5 আর মাইনাস 8 হবে মাইনাস 3, তাহলে এত সেন্টিমিটার 7x মাইনাস 3 সেন্টিমিটার হলো পরিসীমা। এটা সরল করতে হবে, এখানে 3 a প্লাস বি ইন্টু a মাইনাস বি, বি মাইনাস সি, বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ, তাহলে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ সূত্র ব্যবহার করে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি। এখানে লিখতে পারি প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখানে লিখতে পারি প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার এ স্কোয়ার কেটে দিলাম, সি স্কোয়ার কেটে দিলাম, বি স্কোয়ার কেটে দিলাম, তাহলে এটা শূন্য উত্তর। এবার 3 অথবা অথবাতে আর একটা সরল আছে পি ইন্টু কিউ মাইনাস আর, পি ইন্টু কিউ মাইনাস আর প্লাস কিউ ইন্টু আর মাইনাস পি প্লাস আর ইন্টু কিউ আর ইন্টু পি মাইনাস কিউ, তো পি গুণ করে দিলাম পি কিউ মাইনাস পি আর প্লাস কিউ আর প্লাস এ মাইনাস পি কিউ প্লাস পি আর প্লাস এ মাইনাস কিউ আর, তাহলে পি কিউ বিয়োগ হয়ে শূন্য হবে, পি আর বিয়োগ হয়ে শূন্য হবে, কিউ আর বিয়োগ হয়ে শূন্য, তাহলে এটা শূন্য উত্তর। তারপরে 4 দাগে আছে এটা গুণ করতে হবে 5a মাইনাস 3b কে এ প্লাস বি মাইনাস সি দিয়ে, এ প্লাস বি মাইনাস সি দিয়ে গুণ করব 5a মাইনাস 3b কে, এ দিয়ে গুণ করে তাহলে একটা করে এ বাড়বে 5a স্কোয়ার মাইনাস 3ab, বি দিয়ে গুণ করবো তাহলে একটা করে বি বাড়বে
প্লাস 5ab মাইনাস 3b স্কোয়ার। সি দিয়ে গুণ করলে এর সাথে একটা করে সি বাড়বে, মাইনাস 5a এবং সি, তাহলে 5ac মাইনাসে প্লাস সি এবং 3b, তাহলে 3bc। তো 5a স্কোয়ার পেলাম মাইনাস 3b স্কোয়ার পেলাম মাইনাস 3ab প্লাস 5ab, যেহেতু আলাদা চিহ্ন তাহলে বিয়োগ করতে হবে, বিয়োগ করলে 5 থেকে 3 বিয়োগ করলে 2 প্লাস 2ab মাইনাস 5ac প্লাস 3bc। তাহলে এটা গুণ কমপ্লিট হলো। এরপরে ভাগ করতে হবে। থ্রি এ বি সি প্লাস 6a স্কোয়ার বি সি স্কোয়ার মাইনাস 9a কিউব বি স্কোয়ার সি কিউব, তাকে ভাগ করতে হবে মাইনাস 3abc দিয়ে, সমান 3abc বাই মাইনাস 3abc প্লাস 6a স্কোয়ার bc স্কোয়ার মাইনাস 3abc প্লাস মাইনাস 9a কিউব বি স্কোয়ার সি কিউব বাই মাইনাস 3abc। তাহলে সি সি কাটছে, বিবি কাটছে, এ কাটছে, 3 3 কাটছে, তাহলে -1 প্লাস এ মাইনাস 3 এবং 6 কেটে 2 থাকছে, এ আর এ স্কোয়ার কেটে এ থাকবে, বি কেটে যাবে, সি এবং সি স্কোয়ার কাটবে, সি থাকবে, তাহলে পেলাম 2ac মাইনাসে প্লাস 3 3 9, তারপরে বি এবং বি স্কোয়ার কাটছে, তাহলে এখানে হলো প্লাস 3 এ কিউব আছে, তাহলে এ ইন্টু এ আর এখানে বি আছে ইন্টু বি ইন্টু সি কিউব আছে, সি ইন্টু সি, বা এভাবে না লিখে আমরা লিখতে পারি 3, আচ্ছা, a টু দি পাওয়ার 3 মাইনাস 1, বি টু দি পাওয়ার 2 মাইনাস, এভাবে কাটাকুটি হয়তো করলাম না, তাহলে বি টু দি পাওয়ার 2 মাইনাস 1 আর সি টু দি পাওয়ার 3 মাইনাস 1 ইকুয়াল টু -1 মাইনাস 2ac প্লাস 3a স্কোয়ার বি টু দি পাওয়ার 1 সি স্কোয়ার। তাহলে এটা উত্তর। তিনের 5 না 6, 3 6তে আছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 4 প্লাস 5 ইন্টু 10 টু দি পাওয়ার 3 প্লাস 6 ইন্টু 10 টু দি পাওয়ার 2 প্লাস 7 ইন্টু 10 টু দি পাওয়ার 1 প্লাস 8 ইন্টু 10 টু দি পাওয়ার 0। তো প্রদত্ত বিস্তার থেকে সংখ্যাটি লেখো। তাহলে এটা হবে 9-এর পিঠে 4টে শূন্য, এটা হবে 5-এর পিঠে 3টে শূন্য, এটা 6-এর পিঠে 2টো শূন্য, এটা 7-এর পিঠে 1টা শূন্য, আর এটা 10 টু দি পাওয়ার 0, এটা 1 হয়ে গেল, 8 1 8। তো তাহলে এইগুলো হবে 7 5 6 7 8 9 9 5 6 7 8, এটা হলো সংখ্যা। বা আমরা যদি নিচে নিচে বসি যোগ করি 1 2 3 4, 5-এর পরে 1 2 3, 6-এর পরে 1 2, 7-এর পরে এই 8, এভাবে যোগ করলে 8 7 6 5 9, অর্থাৎ এটা উত্তর। তারপরে 4-এর দাগ,
4-এর 1-এ বলা আছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে কোণ এবিসি অঙ্কন করো, যার মান 60 ডিগ্রি, অর্থাৎ 60 ডিগ্রি কোণ আঁকতে হবে। কেবলমাত্র স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি কোণ অঙ্কন করো। কেবলমাত্র স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 120 ডিগ্রি কোণ অঙ্কন করো, অর্থাৎ 60, 45 আর 120 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। তাহলে তার জন্য যে কোনো মাপের সরলরেখা প্রথমে একটা নিয়ে নিতে হবে। তো এখানে যেহেতু 3খানা কোণ বলা আছে, আমি এক লাইনে 3খানা কোণ এঁকে দিই। তাহলে প্রথম এখানে 60 ডিগ্রি কোণ আঁকবো, 60 ডিগ্রি। তারপরে এখানে 45 ডিগ্রি কোণ আঁকবো এবং এখানে 120 ডিগ্রি কোণ আঁকবো। তাহলে প্রথমে আঁকছি 60 ডিগ্রি কোণ। যে কোনো স্কেলে এই কম্পাসে যে কোনো মাপ নেব, মাপ নিয়ে এখানে বসিয়ে একটু বৃত্তচাপ আঁকলাম, আর এখানে বসে ওই বৃত্তচাপের উপর আর একটা বৃত্তচাপ আঁকা হলো। পরস্পরকে যেখানে ছেদ করেছে সেই বিন্দুটার সাথে এই কৌণিক বিন্দুটা যুক্ত করতে হবে। তো নাম দিলাম এ বি সি। তাহলে এই কোণ এবিসি এটা হলো এই 60 ডিগ্রি। এবার 45 ডিগ্রি আঁকতে হবে। তো 45 ডিগ্রি আমরা জানি 90 ডিগ্রি হাফ, সুতরাং আগে 90 ডিগ্রি এঁকে নেব। এখানে বসিয়ে যে কোনো মাপ নিয়ে যেভাবে 90 ডিগ্রি আঁকে আর কি। এটা হলো 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি কোণকে সমান দুভাগে ভাগ করলে অর্থাৎ সমদ্বিখণ্ডিত করলে আমরা 45 ডিগ্রি কোণ পাই। তাহলে এটা টোটাল 90 ডিগ্রি। একে সমদ্বিখণ্ডিত করতে গেলে এখানে কম্পাস বসিয়ে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করেছি, এখানে কম্পাস বসিয়ে এখানে বৃত্তচাপ অঙ্কন করেছি। এই বিন্দু এবং এই বিন্দু যোগ করতে হবে। তাহলে এই যে কোণটা হলো পি কিউ আর, এটা কিন্তু 45 ডিগ্রি। এরপরে আঁকবো 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি আঁকার জন্য মাপ মাপ যে কোনো মাপের একটা ব্যাসার্ধ নিলাম, নিয়ে এখানে প্রথম একটা বৃত্তচাপ আঁকতে হবে। তারপরে এখানে বসিয়ে এখানে এটা হলো 60, এখানে বসিয়ে এখানে আর 60। তাহলে 60 আর 60 মিলে এখানে 120 ডিগ্রি হলো। এক্স ওয়াই জেড, তাহলে এই কোণটা হলো 120 ডিগ্রি। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।